হ্যাপি নিউ ইয়ার। দর্শক, শুরু হলো বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে টাইম টেলিভিশনের মধ্যরাতের টক শো টাইম পলিটিক্স। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন, বছরের প্রথম টাইম পলিটিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আজকে আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের দুজনকে আপনারা ভালোভাবে চেনেন। যিনি আমার ডানে আছেন তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ সম্রাট। আমার বামে আছেন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জনাব শামসুদ্দিন আজাদ। জনাব আব্দুল লতিফ সম্রাট, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরে সকল দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব শামসুদ্দিন আজাদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, টাইম টেলিভিশনকে ধন্যবাদ, এবং যুক্তরাষ্ট্রের বাইরে যারা টেলিভিশন দেখছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা। সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবন আনন্দময় হোক নববর্ষে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে। যেহেতু আগেই বলেছি, সেহেতু বাংলাদেশে বছর শুরুর আগে যে পৌরসভার নির্বাচন হয়েছে, সেই পৌরসভার নির্বাচন অনুষ্ঠানকে নিয়েই বিতর্ক চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে পৌরসভার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি উঠেছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন পৌরসভার নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। একই সঙ্গে সরকারের শরিক দল জাতীয় পার্টিও বলেছে, বিশেষ করে সরকারের ঘর জামাইকে এত বিরোধী দল বলা হয়, তাদেরকে বলা হয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচনে কারচুপি হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো 5 জানুয়ারি, অর্থাৎ 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের 2 বছর পূর্তি সরকার পালন করতে যাচ্ছে। সেই সরকারের 2 বছর পূর্তিকে ঘিরে ঢাকায় এখন টান উত্তেজনা বিরাজ করছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে গণতন্ত্র হত্যা দিবস তারা পালন করবে 5 জানুয়ারি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে। সেই টান উত্তেজনার কথা, আমরা সেই রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করব, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এস সরকার বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। সেই বিষয়টি আমাদের আলোচনার মধ্যে থাকবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। একই সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন বিদ্যুতের উন্নয়ন হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে। তিনি সেই আশাবাদ ব্যক্ত করেছেন। সেই বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে থাকবে। জনাব শামসুদ্দিন আজাদ, পৌরসভার নির্বাচন নিয়ে আমরা শুরু করতে চাই। সরকার বলছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। থ্যাংক ইউ সাগর ভাই। আব্দুল লতিফ সম্রাট ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মুরব্বী মানুষ, ওনার সাথে আমরা রাজনৈতিক আলোচনাই করব, এবং আশা করি আমাদের আলোচনা প্রাণবন্ত হবে। যারা দেখছেন এই টেলিভিশন, নববর্ষের দ্বিতীয় দিনে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা যেখানে যে অবস্থা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই কামনা করে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আসলে পৌর নির্বাচন স্বাভাবিক, মাত্র 30 তারিখে হয়ে গেল, ডিসেম্বরের 30, 2015। পৌর নির্বাচন নিয়ে কথা উঠছে, বিরোধী দল নঠিক, মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সুস্থ হয় নাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সুস্থ হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির একটি কালচারে পরিণত হয়েছে। আমি জানি না, আমি এটা বিতর্ক করব না, জাস্ট ওনার আব্দুল লতিফ সম্রাট ভাইও বলবেন একই কথা, যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যখন 91, আমি বলবো মানে স্বৈরাচার পতনের পর থেকে 91 সংসদ নির্বাচন থেকে শুরু করিয়া সর্বশেষ 30 জানুয়ারি ডিসেম্বরের পৌর নির্বাচন পর্যন্ত, যখন যে সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা আসছে, যতগুলা তাদের আন্ডারে নির্বাচন হয়েছে, কখনো বিরোধী দল বলে নাই এটি একটি সুন্দর নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচনের ফলাফল গ্রহণ করলাম। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিরোধী দল ছিল, বিএনপি আওয়ামী লীগ একই কথা বলছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপি একই কথা বলছে। তবে প্রকৃত সত্যটা কি এবং প্রকৃত ঘটনাটা কি, এটা আমাদের নেতারা উপলব্ধি না করার কারণেই আজকে রাজনীতি নিয়ে স্বাধীনতা 46 বছর পরও এত বাকবিতণ্ডা। আমি মনে করি এইসব বাকবিতণ্ডা ফর নাথিং। এতে কোনো ফলাফল বই আনবে না, বরং রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে। একটা দল আরেকটা দলের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেখানে কি হচ্ছে, আমাদের অবজারভেশন, যে যারা সিনিয়র নেতা, বড় বড় নেতা,
তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ইন্টার রিলেশন হয়তো আছে বা নাই, কিন্তু দেখা গেছে মাঠের যারা মাঠকর্মী তারা চরম উত্তেজনায় ভোগে, তাদের মধ্যে মারামারি ফাটাফাটি মৃত্যু পর্যন্ত হয়। এই যে সর্বনাশা রাজনীতি, এই রাজনীতি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসা উচিত, আমাদের সকল নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। এটা তো সরকার আমি সরকার বলা হচ্ছে যে সরকার চাইলে সেটা পারতে, না না, সরকারকেও চাইতে হবে। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আমি সরকারকে আমি সমর্থন করি নাই, আমি আমার বক্তব্যটা বলছি বিশ্লেষণ করে, যে সরকার চাইলেও পারে এবং যারা বিরোধী দল, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা চাইলেও পারে, ঠিক আছে, কিন্তু কেউ তো করে না। সমস্যা তো হলো ওই জায়গায়। যেমন মনে করেন 91 নির্বাচনে যখন বিএনপি ক্ষমতা আসলো, হ্যাঁ, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার আগে ডক্টর কামাল হোসেন বক্তব্য দিয়ে দিল যে নির্বাচন সুস্থ হয়ে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো নির্বাচন সূক্ষ্ম কারচুপি হয়েছে। ঠিক আছে, সূক্ষ্ম কারচুপি কি হয়েছে, আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, বাট তখন সেনাবাহিনী মানে মাঠে ছিল, সেনাবাহিনী ডেপ্লয়েড করা হয়েছিল ওই নির্বাচনে, সেনাবাহিনী নিয়ন্ত্রিত নির্বাচন ছিল হয়তো, ঠিক আছে, এটা তবু আওয়ামী লীগ এটা মেনে নিয়ে আওয়ামী লীগ সংসদে যোগদান করছে। ঠিক অনুরূপভাবে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো, বিএনপিও এখন প্রথমে অভিযোগ তুললো, পরে এটা মানিয়ে নিয়েছে। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন এই অভিযোগগুলি যেগুলি করা হচ্ছে এগুলো গতানুগতিক, এগুলা জনাব শামসুদ্দিন আজাদ আপনার কাছে আসবে এই গতানুগতিক অভিযোগ নিয়ে। দর্শক একটা কথা বলে রাখতে চাই, আপনারাও এই দুজন অতিথিকে প্রশ্ন করতে পারবেন টেলিভিশনের দেওয়া স্ক্রিনের নাম্বারে, তবে অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে। জি জনাব আব্দুল লতিফ সম্রাট, গতানুগতিক সংস্কৃতির কথা বললেন জনাব শামসুদ্দিন আজাদ। না, আমি শামসু ভাইয়ের এই একটা বিষয়ের সাথে প্রায় একমত, যে আসলে এটা আমাদের দেশের একটা কালচার, যে আমরা দেখছি যে স্বৈরাচারের পতনের পরে 91 সাল থেকে যে নির্বাচনগুলি হয়েছে তাতে যারা পরাজিত হয়েছে তারা সবসময় এটাকে বলছে যে নির্বাচন ঠিক হয়নি, কিন্তু কখনোই সেই নির্বাচনকে কেউ প্রত্যাখ্যান করেনি। এটা একটা ডিফারেন্ট থিং, প্রত্যাখ্যান করে নাই এবং 2 দিন পরে আগে সংসদে গেছে, এরপরে না যাওয়ার একটা খেলা চলছে, এটা হয়েছে। কিন্তু এই জিনিসটার থেকে সম্পূর্ণ একটা ডেভিয়েশন শুরু হলো 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচন, মানে ইনক্লুসিভ হয়নি নির্বাচনটা। এই ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন নিয়ে ওই যে সবার মধ্যে, যেমন আগে কেউ বললেই, ধরেন আওয়ামী লীগের নেত্রী বলল যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, লোকে বলে যা জাস্ট ফরগেট ইট। বেগম জিয়া বললো একই কথা, যে পারে নাই। কিন্তু 2014 সালের জানুয়ারিতে যে নির্বাচন, এবং এই নির্বাচনে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, এবং তারপরে নির্বাচনের নামে যা হয়ে গেল, এইটা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে একটা ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি করলো। আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু একটা সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতেছিল, গণতন্ত্রের চর্চা হচ্ছিল। সেই সময় এই ধরেন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিয়ে তারপরে নির্বাচনের যে একটা ব্যাপার দাঁড়াইলো, সমস্ত দলীয়করণ টরণ করে, এইতে করে বিএনপির ওই নির্বাচনে যাওয়ার কোনো অবস্থা থাকলো না। এবং বাংলাদেশে প্রায় সবাই জানে, যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে সেই নির্বাচনে অর্থহীন, যদি বিএনপি নির্বাচনে না আসে সেই নির্বাচন মূলত অর্থহীন। এবং তারপরেও যদি একটা নির্বাচন হতো, কিন্তু নির্বাচনটা ওইভাবে হতে পারে নাই। তারপরে যা হয় আর কি, রাজনীতির একটা জিনিস কি, আপনি যদি একটা অন্যায় কাজ যে কোনো পরিস্থিতির কারণে গণতন্ত্র রক্ষার নামে, সংবিধান রক্ষার নামে করেই ফেলেন, কিন্তু ওই মজাটা যে আসে ওইটার থেকে মানুষ সরা খুব কষ্ট হয়। যেমন ওই যে 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাওয়ার যে একটা আমেজ, যে একটা আনন্দ, যে একটা নিশ্চিন্ত অবস্থা, ওইটা। এবং পরবর্তীকালে নির্বাচনের নামে যেসব হয়েছে সেগুলো তো আপনারা জানেনই, গুলশান টুলশানের মেইন ঢাকা শহরে যা হয়েছে, তারপরে বাইরে তো এগুলা। ওইটাই পরবর্তীকালে দেখা গেল যখন উপজেলা নির্বাচন হইল, 1টা 2টা নির্বাচন সুষ্ঠু হইল, ফলাফল সরকারের
পছন্দনীয় হইল না, 3, 4, 5 স্টেজে যে নির্বাচনে একটা ভীষণ অনিয়ম হইল। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন বিএনপি কিন্তু আলটিমেটলি, যেখানে এখন অনেকেই একটা কথা বলে যে বিএনপি সংসদ নির্বাচনে গেল না, কিন্তু স্থানীয় নির্বাচনগুলোতে তো ঠিকই গেল। সেখানের কথা কিন্তু ওইটা মনে রাখতে হবে যে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো স্থানীয় নির্বাচন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না, যে সরকার ক্ষমতায় থাকে তার সেই অধীনেই সরকারের হয়। তো সেই জন্য বিএনপি আশা করছিল যে হয়তো একটা, এবং যেখানে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, তারপরেও এই ধরনের কাজগুলি আমি মনে করি যদি না করা হইতো তাইলে পরস্পরের প্রতি আস্থা বৃদ্ধিতে এটা একটা সহায়ক হইতো। কিন্তু দেখা গেল কি, অনেকেই বলে যে এই তো আপনার 5টা সিটিতে তো আপনারা নির্বাচন করে জিতে গেলেন, এই সেই নির্বাচন করে জিতে যাওয়া। এখানে লক্ষ্য করতে হবে সরকারের ভূমিকাটা। 5টা সিটির মেয়র নির্বাচিত হয়েছে, 5 জন কোথায় এখন? 5 জনই জেলে। যারাই নির্বাচিত হয়েছে বিভিন্ন কারণে তারা সব জেলে। আবার এখন ধরেন এই যে শেষে যে পৌর নির্বাচন, অনেকেই বলে যে এই নির্বাচনটা কারচুপি কতটা হয়েছে। 2-1 জন জ্ঞানী ব্যক্তি বলে যে হিসাব করলে বের হয় যে 2000 কতটা সেন্টার, তার মধ্যে যদি 60টা সেন্টারে গোলমাল হয়ে থাকে তাহলে পার্সেন্টেজের হিসেবে এটা কোনো বড় কিছু না। কিন্তু নির্বাচন তো কখনোই একটা দিনে হয় না। নির্বাচন ঘোষণার থেকে নির্বাচন শুরু হয়। সেই নির্বাচনের পরে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের প্রচারণায় যাওয়া, বাড়ি থাকতে পারা এবং কোনো রকম ভয় ভীতি অনুরাগ বিরাগের বাইরে থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করতে পারা, সেই জিনিসটা কিন্তু বিএনপির পক্ষে করা সম্ভব হচ্ছে না। এবং সম্ভব হচ্ছে না বলে, যেমন ধরেন অনেক জায়গায় আছে যে সব জায়গায় প্রতিরোধ হয়েছে, যেমন বিএনপি মোটামুটি একটু শক্ত ছিল, মায়ের দাঙ্গা এরকম ভাবে হয়েছে, যেমন মাধবদী একটা সেন্টার, ওখানে বিএনপির ক্যান্ডিডেট অতিরিক্ত ধনী এবং শক্তিশালী ছিল, তার লোকজন দিয়ে প্রতিরোধ করতে গেছে, সেন্টারে ঘোষণা বাতিল হয়ে মানে পুরো জিনিসটাই স্থগিত, মাধবদী আর হয়নি। অন্য জায়গায় আমি আবারও বলতেছি যে বাংলাদেশের রাজনীতিতে ইমরানের মতো ওই যে বান্দর নাচানো, বান্দর কি বললো সেটা খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কতদিন থাকবে আল্লাহ জানে, কিন্তু এই 2টে দল কিন্তু আছে। কেউ কাউরে এটা মর্টাল ফাইট করে জন্মের মতো শেষ করে দিতে পারবে না, কারণ এর রুট গ্রামে গ্রামে, ইউনিয়নে, বাড়িতে বাড়িতে চলে গেছে। অতএব এই 2 দল যদি এখনো একটা ব্যাপারে সবাই যদি একমত হয়, দেখেন 91-তে দেখেন নির্বাচনে যখন জনগণ যারে ভোট দিছে সে চলে গেছে। এই বিশ্বাসের জায়গাটায় যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক এই 2টে বৃহৎ দল না আসতে পারবে, রাজনৈতিক সংস্কৃতিতে ততদিন পর্যন্ত এই যে একটা প্রতিপক্ষ, এই যে একটা টান উত্তেজনা, এই যে সহিংসতা, এই যে সমস্ত কিছু, এইগুলো ঘটতে থাকবে। তাই আমার কাছে এখনো মনে হয় যে যে কোনো নির্বাচন, সরকারের এতে রাজনৈতিক কোনো পরিবর্তন হবে না, সরকার পরিবর্তন হবে না। সরকার যদি এই নির্বাচনগুলোই অন্তত নিজের সততার পরিচয় দিতে পারত, তাহলে অ্যাটলিস্ট রাজনৈতিক যে অঙ্গন, সেই অঙ্গনে আস্থার পরিবেশটা তৈরি হতো। সেটা সুযোগ আসা সত্ত্বেও সরকার আরো একবার এটায় ফেল করলো, এটা দুর্ভাগ্যজনক। জনাব আব্দুল লতিফ সম্রাট, আসবো আপনার কাছে। সরকার ফেল করছে, এটা দিয়ে যদি আচ্ছা, যা হোক, অনেকগুলো কথা আসছে, আমি আলোচনা করতেছি যে পৌর নির্বাচনের কথাটাই আমি বলি। বিএনপি তো এক্সট্রিমলি, এবং উনিও বলল যে 14 সালের 5 জানুয়ারি নির্বাচন তারা বর্জন করছে, শুধু বর্জন না, প্রতিরোধ করেছে। এখন কথা হলো যে মূল কথা, আমার যে থিঙ্কিং, ওনার থিঙ্কিংয়ের সাথে আমার একটা মিল আছে, যে আমরা চাই রাজনৈতিক সংস্কৃতি এরকম মানে একটা এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, সেটা উই আর এগ্রি টুগেদার। কিন্তু একটা ঘটনা আর একটা ঘটনার জন্ম দেওয়ার কারণেই রাজনীতিটা বিষাক্ত হয়ে ওঠে। যেমন আসছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। তত্ত্বাবধায়ক সরকার ফাইন, সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন,
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ঠিক আছে? যখন বিএনপির 2001 থেকে 2006-এ তার মেয়াদ শেষ হলো, বিএনপি তার ষড়যন্ত্র শুরু করে দিল তত্ত্বাবধায়ক সরকার নিয়েই। কীরকম? যে বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন, এখন হয়তো তিনি ভাবছেন যে তিনি নির্ভরযোগ্য না তাকে ভোটে জিতানোর জন্য, তখন তিনি সংবিধানে হাত দিলেন, বয়স বাড়ালেন বিচারপতির। তাহলে এবং যাকে উনি প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চাইছিলেন, বিচারপতি কে এম হাসান, সেও তার দলীয় একজন মানুষ। অ্যাট দ্য সেম টাইম তার সাথে বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয়তাও ছিল বিচারপতি কে এম হাসান। কিন্তু শেষ পর্যন্ত মানে আওয়ামী লীগ জোটের চাপের মুখে উনি ওই জায়গা থেকে সরিয়ে আসছেন তাকে। তাহলে আমরা ওখান থেকে শুরু হলো। ঠিক একইভাবে সর্বশেষ তত্ত্বাবধায়ক নিরপেক্ষতার কফিনের শেষ প্যারেকটি খালেদা জিয়া যে নগ্নভাবে মারলেন, আমরা সহ পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষকে হতাশ করেছে। যে কথাই আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত নিরপেক্ষ ব্যক্তিটি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু উনি কি করলেন? তার দলের রাষ্ট্রপতি এবং তার উপদেষ্টা ইয়াজউদ্দিন সাহেবকে আনি বসা দিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে। তাহলে পরবর্তীতে যা হওয়ার 1/11-এর জন্ম হলো তার কারণেই। হি ব্রোক দ্য পলিটিক্স অ্যান্ড হি ব্রোক দ্য সিস্টেমেটিক ওয়ে অফ ডেমোক্রেসি, যার কারণে আজকে বাংলাদেশে জরুরি আইন আসছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের নামে অনেকগুলো সরকার ওই 2 বছরের ক্ষমতা আসছে আর গেছে। এই যে রাজনীতি নিয়ে একটা নষ্ট খেলা হয়েছিল, হ্যাঁ, ওই 2 বছর, হু ইজ রেসপন্সিবল? বেগম জিয়া ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট গেম। আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে গালিগালাজ করা হয় একটা পক্ষ থেকে। হু ইজ রেসপন্সিবল টু ব্রিং ইন পাওয়ার মঈনুদ্দিন ফখরুদ্দিন? খালেদা জিয়া। ডিউ টু ইয়াজউদ্দিনকে উনি রাষ্ট্রপতি বানিয়েছেন, দ্যাটস ওয়াই। তাহলে সেই কলঙ্কিত একটা পবিত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কলঙ্কিত করে উনি কিভাবে আশা করেন প্রকৃত ডেমোক্রেসি উনি এস্টাবলিশ করবেন এবং গণতন্ত্রকে উনি ফ্রি এবং ফেয়ার মনে করবেন? ঠিক সেই কারণে আওয়ামী লীগ তার জোট ক্ষমতা এসে এই বিতর্কিত ব্যবস্থাকে সংবিধান থেকে বাতিল করে দিলেন চিরতরে। কারণ এটা অলরেডি লেখাই আছে, পরপর তিনটা সংসদীয় নির্বাচন হওয়ার পরে এটি পরবর্তী সরকার ইচ্ছা করলে রাখতেও পারে, অথবা এটার আন্ডারে নির্বাচন আরও 2-1টা নির্বাচন করতেও পারে, অলরেডি রায় দেওয়া হয়েছে, অথবা এটাকে বাতিল করে দিয়া সরকারের অধীনে নির্বাচন দিতে পারে। সুতরাং এটিও সাংবিধানিক, এটি কোনোটি অসাংবিধানিক নয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপি বারবার এই কথাটা বলার চেষ্টা করে যে 5 জানুয়ারির নির্বাচন অবৈধ, সরকার অবৈধ, কিন্তু আমার কথা হলো যে সংবিধানকে তারা ভঙ্গ করে তারা যে অভিযুক্ত হয়ে এলেন, একবারও সেই কথাটি ওনারা স্বীকার করে নিতে রাজি নন। অ্যাট দ্য সেম টাইম আপনারা, ঠিক আছে, যদি আপনাদের রাজনৈতিক চরিত্র যদি রাজনীতিক হতো, সবচেয়ে আমার কষ্টের কারণ যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সন্দেহের কোনো কারণ নাই। প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে কর্মী সমর্থক আছে আওয়ামী লীগের মতোই, ঠিক আছে, কিন্তু এই দলটির রাজনৈতিক ক্যারেক্টার গড়ে উঠে নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখ। জনাব শামসুদ্দিন আজাদ, আসবো আপনার কাছে। অনেক অভিযোগ বিএনপির প্রতি দেওয়া হয়েছে সব না, কিছুর জন্য। এটা ঠিক আছে, মানে উনি যে ওনার প্রেক্ষিত থেকে বলছে এটা ঠিক আছে, কিন্তু আমার 2টা জিনিস আশ্চর্য লাগে। যেমন ওনার কথাটাই চিন্তা করেন, ওনাদের 2টা ওনার মেইন অভিযোগ আর কি। একটা হলো বিএনপি বিচারকের বয়স বাড়াইছে। বিএনপি বিচারকের বয়স বাড়াইছে যখন, এই বয়স বাড়ানোটা কোনোভাবে অসাংবিধানিক হয় নাই। কেন? কারণ বিএনপি তখন একটা রুলিং সরকার এবং সেখানে বিচারপতি, যোগ্য বিচারপতিদের রাখার জন্য বিচার এমন না যে শুধু তাকে একটা 2 বছরের এক্সটেনশন দিছে আর কাউকে বাড়ায় নাই, এটা অ্যাভারেজ। এবং মজার ব্যাপার হইল আজ পর্যন্ত, এরপরে আওয়ামী লীগও ক্ষমতায় আসছে, বিচারপতির বয়স কিন্তু এই 67 বছরই হচ্ছে, কেউ মানে উনি কমায় নাই। অর্থাৎ ওই যে যোগ্যতার ভিত্তিতে যে তাদের বয়সটা বাড়ানো হয়েছে, এটার কোনো সন্দেহ নেই। আর 2 নম্বর হচ্ছে যে কে এম হাসান একজন বিএনপি পুরনো সমর্থক এবং বঙ্গবন্ধুর খুনির সঙ্গে নাকি তার আত্মীয়তা আছে, সেটা জানি না। বাংলাদেশে খুঁজলে, শামসুদ্দিন আজাদ সাহেব তাই বললেন। হ্যাঁ, না, আমি বলছি যে বাংলাদেশে খুঁজলে যে কার সাথে কার
আত্মীয়তা, ধরেন আজ থেকে 50 বছর পরে মানুষ হয়তো বলবে যে শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী ছিল, কেন? বলে ওনার আত্মীয় ছিল বেআই রাজাকার নুরুর ছেলে হইলো ওনার বেআই ছিল। আমি বলছি যে এইভাবে যদি একজনের ক্যারেক্টারাইজ করা হয় যে কে কার আত্মীয় ছিল, তাহলে তো আরো মুশকিল। তো এখন ওনরা এই কে এম হাসানের, এটা আমি হাজারবার বলছি, বলতেও খারাপ লাগে, যে কে এম হাসান আওয়ামী বিএনপির এক সময় একজন কর্মী ছিল বা নেতা ছিল, আন্তর্জাতিক সম্পাদক ছিল। আন্তর্জাতিক সম্পাদক হচ্ছে আমাদের 350 সেন্ট্রাল কমিটির মধ্যে 100 কত নম্বর পদ আর কি, তো সেটাই উনি ছিলেন। সেই কারণে ওনারা মনে করলেন নির্বাচন সুষ্ঠু হবে না, অতএব আর এর সাথে নির্বাচনে যাওয়া যায় না। জাস্ট মাইন্ড দিস। তাইলে এইটুকু অবিশ্বাস যেহেতু আছে, তাইলে এখন আওয়ামী লীগের প্রধান, সরকারের প্রধান হওয়ার পরে বিএনপি কোন ভরসায় নির্বাচনে যায়? 1 2 নম্বর হইতেছে উনি আর একটা বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় নাকি এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনরে নাকি আমরা আনছিলাম। তাইলে আপনার নেত্রীর বক্তব্যটা গেল কোথায়? যে এটা তো পরে আসছে, এর আগে তো না না না, আমি ইয়াজউদ্দিনকে না না আনছি। না, আমি ওটা বলছি না, আমি বলছি যে আপনার নেত্রীর বক্তব্যটা তো আপনি কি না, না, করতেছেন, আমি- উনি কি বলছিলেন? ওনার বক্তব্য তো পরে, যে আমাদের কিন্তু ইয়াজউদ্দিনকে আমাদের আন্দোলনের ফসল হইতেছে এই তত্ত্বাবধায়ক সরকার, এবং উনি এত ভালোবেসে ফেলছিলেন এই সরকারকে যে উনি এরপরে আর এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে এদের সমস্ত কর্মকাণ্ডকে আমরা বৈধতা দেব। তবে এটা মানে সত্য। কি কর্মকাণ্ড সেটাও না, সম্রাট ভাই, আনকষ্ট না, আমি আমি শেষ করি ওকে তো ওকে প্রয়োজন। আমি আপনার সাথে এগ্রি, এটা হ্যাঁ, যে নেত্রী বলছে, তবে এটা আনকন্ডিশনালি বলছে। হুম। মানুষ বলে যে ওনাদের সমস্ত গণতান্ত্রিক কর্মকাণ্ড বলে সকল কর্মকাণ্ড, এখন মঈনুদ্দিনটা আল্লাহ বাঁচাইছে যে আরো কিছু করে নাই, এই পর্যন্ত বৈধতা তো উনি দেওয়ার জন্য ঠিক আছে। করছে। আচ্ছা এখন আমি দাঁড়ান, add করি না, আমি অ্যাড করি, আপনার সাথে না, অ্যাড করি, হ্যাঁ। বিতর্ক করতেছি না। হ্যাঁ। মঈনুদ্দিন ফখরুদ্দিন থাকার সুবাদে লাভ হয়েছে কি জানেন? যে বিএনপির যত করাপশন, বাংলাদেশে এমন কোনো মানুষ ছিল না যে তারেক জিয়ার দুর্নীতি সম্পর্কে বিএনপির মন্ত্রী এমপিদের সাপ পালন, হরিণ পালন সহ সমস্ত মানে কিছু সমস্ত এবং বিলাসবহুল হাসিনার ব্রিফকেসে টাকা নেওয়া, সমস্ত even এই যে অ্যাপার্টমেন্ট সবই বেরোইছে, প্রয়াত এবং মন্নান খানের, এবং আব্দুল শেখ মন্নান খানের, হাসিনার প্রয়াত 12টা পরবর্তীতে মন্নান MP আব্দুল না, মন্নান আপনারা খানের হেল্প করি, দুর্নীতি, আমিও হেল্প করি। শেখ সেলিম, ব্যারিস্টার তার মওদুদের আপন- দুর্নীতি, আপন তারেক মামাতো জিয়ার ভাই, দুর্নীতি, হ্যাঁ। সমস্ত দুর্নীতি বের করার সুযোগ হয়েছে একমাত্র হ্যাঁ, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কারণে। এই অতএব এই কথাটাই আমি বলি যে আপনার নেত্রীর নামে 12টা দুর্নীতির কেস হয়েছিল। আপনাদের বর্তমান এমপি শেখ সেলিম সাহেব কি সাক্ষ্য দিছিল ওনার ব্যাপারে, হ্যাঁ, সেটা দিছে। ইউটিউবের না, চতুর্দিকে নেতৃত্ব বলছে, আসছে, নেতৃত্ব আপনারা বলছে। সবই পাইছেন। আজম যে এবং- সুদূরে মামলা করেছিলেন, হ্যাঁ, নেতৃত্ব এই বলছে যে- যে তোমরা এরকম- মাথার জন্য আমার যা বলার বলো। রাইট। এখন তারপরে মজার ব্যাপার সমস্ত হলো দায়িত্ব সে কাঁধে নিয়েছে। যে নেত্রী আইসা যতগুলা কেস ছিল সব একতরফা উঠাই নিয়ে গেছে। কিন্তু একটা মজার ব্যাপার দেখেন, বিএনপির কিন্তু কেস উঠানোর কোনো সুযোগ নাই। তারেক রহমানের নামে দুর্নীতির কেস হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে, একটা কেসে আজ পর্যন্ত সাজা হয় নাই, একটা মাত্র কেসে রায় হয়েছে, তাতে বেকসুর খালাস। মানে আমি বলছি যে লজ্জাও তো থাকা দরকার মানুষের, যে একজনের দুর্নীতি, আপনি যে কেউ না, আপনি যে কেউ নামে খুনের কেস দিতে পারেন, দুর্নীতির যে লুটের কেস দিবেন, মানুষ অপরাধী হইল যখন কোর্টে সাজা পাবে। এখন পর্যন্ত তারেক রহমান কোর্টে কোনো সাজা পায় নাই। আমি সে দুর্নীতি করছে কি করছে না সেটা তো মানে আমি মুখে তো সবাই বলছে, এই জন্যই বললাম যে ওইগুলা না, কিন্তু আমি বলছি যে ওনাদের না না, একটা কথা না বলে দর্শক তারপরে না আসুক দর্শক 1 সেকেন্ড, যে তারপরে মজার ব্যাপার হইলো যে ওনাদের এক নেত্রী সংসদে দাঁড়ায় বলল, কত বড় ফানি একটা ব্যাপার, যে আমাদের নেত্রীকে বিষ খেয়ে মারা ফেলার জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার চেষ্টা করছে। তখন কিন্তু সংসদ পুরো চলতেছে, বিএনপিও সংসদে যায়। তো বিএনপি সাংসদরা বলল যে এত বড় অপরাধের পরে তার নামে একটা কেস হয় না কেমনে? আওয়ামী লীগ কেস করলোই না। তা আপনারা খুন করতে চাইছে, আপনারা বিষ প্রয়োগে হত্যা, একটা দেশের রাষ্ট্রপ্রধান দলীয় প্রধানকে হত্যা করতে চাইছে, তার নামে আজ পর্যন্ত কোনো কেস হয় নাই। মারা গেছে ফাঁসির আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী শতপ্রণোদিত হয়ে নিম্ন কোর্টে যায় এই ব্যাপারে একটা মামলা দায়ের করতে গেল, যে আমার যত কিছুই হোক, আমার বিরোধী রাজনীতিবিদ হোক,
কিন্তু দেশের প্রধানমন্ত্রী তাকে হত্যার চেষ্টা করছিল, সেই ব্যাপারে আমি সংক্ষুব্ধ হিসেবে কেস করতে চাই, সেটাও কি হয়ে গেল। এবং আজ পর্যন্ত মানে তামাশারও তো একটা লিমিট থাকে, এই ধরনের তামাশা, এটা হলো তত্ত্বাবধায়ক হয়েছে। আর তারপরে আপনি আইসা আপনি আমার একটা আন্তর্জাতিক সম্পাদকরে বিশ্বাস করলেন না, আমি আর একটা দলের চেয়ারম্যানকে বিশ্বাস করি কি করে? জনাব আব্দুল লতিফ সম্রাট জি, অনেকক্ষণ ধরে একটু এখন। লাইনে আছেন। দর্শক আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। হ্যালো জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে কাদির বলছি। আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, তো আমার প্রশ্ন হচ্ছে ওই যে জেনারেল মঈন সম্বন্ধে যে ওনারা যে আলোচনা করছেন, জেনারেল মঈন যদি বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা না করতেন, যে বাংলাদেশে যে বিএনপির যে নেতা তারেক রহমানের যে দুর্নীতির 4 বছরের দৃশ্য, এইটা কিন্তু জাতি কখনো জাতির কাছে দৃশ্যমান হইতো না। তাই জেনারেল মঈন জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে দুর্নীতি দর্শক, আপনার সমাজের প্রশ্নটা মধ্যে কি? কত দর্শক, আপনার প্রশ্নটা কিভাবে কি? বিস্তার করেছে, এইটার একমাত্র এই জেনারেল মঈনই এই দুর্নীতিকে উচ্ছেদ করেছেন এবং গণতান্ত্রিক সমাজ আজ প্রতিষ্ঠিত দর্শক, হয়েছে। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন নাই, বাদ দেন এটা। আমার কোনো দর্শক, প্রশ্ন আপনি নাই। আমাদের এই বছরের প্রথম টাইম পলিটিক্স অনুষ্ঠানে আপনি ফোন করেছেন ব্রঞ্জ থেকে কাদির। আপনাকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে প্রথম ফোন কলার, সেজন্য আপনাকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জি, জনাব না, আব্দুল ওটার লতিফ তো সম্রাট। উত্তর আমি আগেই দিচ্ছি। উনি ওই সেম জিনিস বলছে যে তারেক রহমানকে উন্মোচন করে দিছে। তাই এখন আমার কথা হলো যে উন্মোচন তো বহু লোকরে করছে। ওই যে বললাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নামে 12টা দুর্নীতির কেস ছিল, সেগুলো উঠে গেছে। আর তারেক রহমানের কেস উঠে নাই, এটা তো আমি বললামই যে তার এখন পর্যন্ত কোনো কেসে কোনো সাজা হয় নাই। এবং আমার মনে আছে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে এখন তারে প্রায় বলতো যে তারেক রহমান 25,000 কোটি নিয়ে গেছে, 30,000 কোটি নিয়ে গেছে, 80,000 কোটি নিয়ে গেছে, এরকম স্টেটমেন্ট দিত। তো তখন আবার বিএনপি এত মামলাবাদ ছিল না। এখন যেমন আপনি কিছু বলার আগে একটা মামলা হয়, তো বিএনপি ওই ধরনের কোনো মামলা তখন করে নাই। তো না করার পরে তো একজন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি যে এই যে বলেন বারবার এত টাকা নিয়ে গেছে, তার প্রমাণ দেন না কেন? বলে প্রমাণ দিব সময় হইলে, যদি আমরা কোনোদিন সরকারে যাই তখন প্রমাণ দিব। তা এখন সরকারে এসে আবার প্রমাণ দিতে পারতেছে না, এটাই হলো জি, দুর্ভাগ্যজনক। জনাব আব্দুল লতিফ সম্রাট, জনাব শামসুদ্দিন আজাদ, আপনার কাছে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওকে। পরে আসছি আপনার কাছে। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। ওজন পার্কের আটলান্টিক এভিনিউতে গড়ে ওঠা বাংলাদেশ মালিক আহার, দেশীয় স্বাদে একমাত্র হালাল থাই ফুড আহার, শতভাগ স্বাস্থ্যসম্মত ও হালাল খাবারের নিশ্চয়তায়। থাই স্যুপ, ফিশ, শ্রিম্প, গ্রিল ফ্রাইড চিকেন সহ থাই স্যালাদের সমন্বয়ে রয়েছে বিভিন্ন মুখরোচক থাই খাবার। এছাড়াও রকমারি সফট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, থাই আইসড বাবল টি এবং জুস আমরা অত্যন্ত যত্ন সহকারে পরিবেশন করে থাকি। আমাদের রয়েছে দক্ষ শেফ, কোয়ালিটি প্রেজেন্টেশন, কুল অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট। আহার, 7917 আটলান্টিক এভিনিউ, ওজন পার্ক, নিউ ইয়র্ক 11421. Phone 718-296-2846. I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accident, accident at home, trip and fall, medical malpractice.
যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবৎ অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। দর্শক দেখছেন টাইম পলিটিক্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার ডানে আছেন জনাব আব্দুল লতিফ সম্রাট, আমার বামে আছেন জনাব শামসুদ্দিন আজাদ। জি, জনাব শামসুদ্দিন আজাদ, বিরতির আগে জনাব আব্দুল লতিফ সম্রাট অনেক প্রশ্নের অবতারণা করেছেন। তিনি বলেছেন যে মামলাগুলি কেন এই সরকারের আমলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেগুলি তুলে নেওয়া হয়েছে, অথচ তারেক রহমানের বিরুদ্ধে 10 বছর আগের মামলা ওখানে চলমান আছে। আচ্ছা, তারেক রহমানের কথাটাই বলি আগে। যখন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যে পরিকল্পনায় আবার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করলো, যার কারণে আজকে 111 এই কথাটা আমি আগেও বলেছি। কারণ তারা প্রাণপণ চেষ্টা করছে নিজের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, অর্থাৎ তাদের বিগত দিনে সমস্ত দুর্নীতি লুটপাটের ইতিহাস দামাথাপা দেওয়ার জন্য। কিন্তু তখন তো পত্রপত্রিকা এটা সাক্ষী, কেউ সাক্ষীর দরকার নাই। আমার কাছে আমার একটা বই বের হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে, 2001 থেকে 2007 পর্যন্ত যত দুর্নীতির খবর পত্রপত্রিকা ছাপানো হয়েছে। সিমেন্সের দুর্নীতি, সিমেন্সকে কাজ পাইয়ে দেওয়ার জন্য যে দুর্নীতির টাকা লেনদেন হয়েছে সিঙ্গাপুরে, সেই সিঙ্গাপুর থেকে তারেক রহমানের টাকা বাংলাদেশ ব্যাংকে আসি জমা হয়েছে। পত্রিকার রিপোর্ট, নট পত্রিকার রিপোর্ট, এটা সরকারি রিপোর্টও এটা হয়েছে, যে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তারপর আপনার কন্টেনার টার্মিনাল করার জন্য বিদেশি কোম্পানিকে কাজ পাওয়া দেওয়ার জন্য যে টাকা নিছে, এগুলো তো অস্বীকার করার কোনো জোর নাই। তারপর সর্বশেষ তারেক জিয়া রহমানের ছেলে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। প্রশ্ন হলো লন্ডনে বিলাসবহুল জীবনযাপন। আমরা দেখেছি যে জিয়া রহমানকে যখন খুন করা হয়, একটা বাঙ্গা সুটকেস, একটা সিরা গেঞ্জি, একটা সাদা পায়জামা ছাড়া আর কিছুই ছিল না তার। কিন্তু ওই জায়গায় আপনি বলতে পারবেন, একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা আমরা নিয়ে এসে আপনার কাছে আমি আসবো। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। হ্যাপি নিউ ইয়ার। জি, আমি গ্রন্থ থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার টু। জি, দুজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রশ্ন করছি। জি, কে বলছিলেন? হ্যালো, জি, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রুকসানা বলছি। জি, বাংলাদেশে 5 জানুয়ারির বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যদি গণতন্ত্র রক্ষা হয়, তাহলে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে একটি বৃহৎ রাজনৈতিক দলকে কেন শান্তিপূর্ণ সমাবেশ করারও কোনো অনুমতি দেওয়া হয় না? তাহলে এটা কোন গণতন্ত্র? গণতন্ত্রের চর্চা তো গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই হয়। ধন্যবাদ। আপনাকে প্রশ্ন করার জন্য আমরা এই প্রশ্নে যাব। এই প্রশ্নের সাথে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা ছিল, যেহেতু 5 জানুয়ারির বিষয়টা নিয়েই কথা হচ্ছে। আপনি যেটা বলতে চাচ্ছেন। আচ্ছা, যা হোক, আমার কথা হলো আমার যে কথা, কন্টেনার টার্মিনাল কাজ পাওয়া দেওয়ার জন্য দুর্নীতি সহ যে সমস্ত দুর্নীতিগুলো তখন হয়েছে, যখন ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সমস্ত জিনিস মনিউদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতা আসছে, তখন সমস্ত ক্লুগুলো বের হয়েছে। বিসাইড দ্যাট, প্রশ্ন হলো যে তারেক জিয়া রহমানের ছেলে, আমি যে কথাটা বলছিলাম যে তার বাংলা সুটকেস, সেরা পাঞ্জাবি আর সেরা গেঞ্জি দেখানো হয়েছিল সেদিন, রাইট? কিন্তু আজকে সে লন্ডনে প্রাসাদ পদম বাড়িতে থাকে মাসের পর মাস, বছরের পর বছর, এবং তার ছেলে মেয়ে লন্ডনে সারা স্কুলে পড়ে। এবং আমরা শুনেছি, পত্রপত্রিকা দেখেছি, বেগম জিয়া যখন সম্প্রতি লন্ডনে ছিলেন, তার দ্বিতীয় ছেলেকেও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে নিয়ে তার পরিবার পরিজন সহ আরেকটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে
একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দুইবার এবং তার তিনবার পক্ষান্তরে 3বার বিএনপির মতে, যেটা 2 সপ্তাহের জন্য আর কি। সবার জন্য। তা যাই হোক, নাহলে আপনি তারপর- এবার এখন বাংলাদেশের সংসদের নাম্বার কত বলেন? 10ম। তাইলে ওইটা বাদ দিলে তো এটা নবম হওয়া দরকার। বাদ নবম দিই না, করেন ওটা নাই আমাদের কেন? 2 মেয়াদ 15 দিন। না, একদিন। আচ্ছা ঠিক কিন্তু আছে, এটা ওকে, হচ্ছে দশম ঠিক আছে। সংসদ, অতএব উনি 3বারের তিনবার, প্রধানমন্ত্রী। ওকে ঠিক আছে, ফাইন। হ্যাঁ। 3বারের প্রধানমন্ত্রী ওনাদের ভাষায় যদি হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর ছেলে যে বিদেশের লন্ডনে যে বিলাসবহুল জীবন যাপন করে, এই টাকার উৎস কোথায়? উনি তো কোনো চাকরি করতেন না, কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। আচ্ছা তা হোক, সেটা আমি যে কথাটা আসছে বারবার, যে গণতন্ত্রের কথা, এটা আসবো আপনার কাছে। গণতন্ত্র যেহেতু 5 না, আমি জানুয়ারি শেষ নিয়ে কথা 5 বলবো। জানুয়ারির কথাটা না, আমি 5 বলছি। জানুয়ারি আপনার কাছে আসবো, জনাব আব্দুল লতিফ না, সাহেব উনি আপনার কাছে ফিরে আসে। আমি এটা না, শেষ করি। ওটা আমাদের যেহেতু নির্ধারিত বিষয় ছিল, যে হ্যাঁ, না, প্রশ্নটা, যে উনি তো তারেক রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন। একটা কথা হলো কি, যে ধরেন এখানে অভিযোগ একটা জিনিস, অভিযোগ আমি বলতে পারি যে অমুকে একটা বাজে লোক, এই সেই। মানুষের জিনিস হলো এন্ড অফ ইট ইজ দি জাজমেন্ট। এখন পর্যন্ত এই সরকার 7 থেকে 8 বছর প্রায় ক্ষমতায় আছে, তারেক রহমানের বিরুদ্ধে একটা কিছু প্রমাণ করতে পারে নাই। এটা হইলো তাদের জন্য একটা লজ্জা, যে তারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, খালি বলতে পারছে। এরকম ধরেন সজীব অজের জয়ের নামে শত শত দুর্নীতির গল্প কাহিনী প্রচারিত আছে। অনেকে বলে এইটা নাকি সজীব অজের বলে জয় বাবার দরবার, সেইখানে নাকি না আসলে কোনো কিছু কবুল হয় না, কোনো কিছু কাজ পায় না। এখন আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে যতক্ষণ পর্যন্ত সজীব অজেদের নামে একটা দুর্নীতির কেস হয়ে এবং তাকে কোর্টে যে রায়ে তাকে দোষী না করা যাচ্ছে, ততক্ষণ এটা অভিযোগ। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে। তবে একটা জিনিস আপনি ভেরিফাই করতে পারেন, যে মালয়েশিয়ায় তারেক রহমানের সম্পত্তি আছে, এইটাই ছিল সবচেয়ে বেশি বড় জনশ্রুতি, যে উনি মালয়েশিয়ায় বাড়ি করছে, কারখানা করছে, টাকা পয়সা, নানান কথা, ওইটাই বেশি পরিচয় ছিল। তো ওইটা যেহেতু সুনির্দিষ্ট ছিল, অতএব ওইটা ধরার জন্য মালয়েশিয়া একটা সিস্টেম আছে, যে কোনো দেশের, যেমন বাংলাদেশ ব্যাংকের থেকে একটা ফি দিয়ে মালয়েশিয়া অ্যাপ্লাই করা হয়েছিল তারেক রহমানের নাম দিয়ে, তার পরিবারের নাম দিয়ে, যে মালয়েশিয়ায় তার কি কি আছে, এবং সেখান থেকে $0, 0 প্রপার্টি, 0 ফেরত আসছে। এরপরে লজ্জায় এই সরকার আর এই নিয়ে কোনো পদক্ষেপ নেয় না, এবং যার জন্য এতদিন কেসগুলি ঝুলাই রাখছে। এখন প্রতিপক্ষ দমনের এইটা একটা আমাদের আন্ডার ডেভেলপড কান্ট্রির একটা প্র্যাকটিস। সেটা হইল যে একজন রাজনৈতিক নেতাকে দুর্নীতি বা নানান রকম কিছু বলে, সেটার মধ্যে আমি যাইতেছি না, কারণ হলো যে এটা জগৎবাসী জেনে গেছে অলরেডি কে কিভাবে এই করতেছে। আর আমরা এই যে কিছুদিন আগে জনৈক বাংলাদেশি সজীব অজের জয়, তার বাড়ি ঘর, আমেরিকায় কয়টা বাড়ি, তারপরে তার এই সমস্ত বিলাসবহুল জীবন, তার বিভিন্ন মানে অন্যান্য দিক আর আমি যাইতেই চাই না নিয়ে অনেক কথা বলছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে রুচিতে আটকায় যে যত কিছুই হোক, যতক্ষণ পর্যন্ত একজনের প্রমাণ না হইতেছে, ঢালাওভাবে উনি এই করে কেনে, ওই করে কেনে, সেই করে কেনে, এই ধরনের কথাবার্তা বলাটা, এটা একটা কুরুচিপূর্ণ ব্যাপার আর কি। আর 5ই জানুয়ারি নির্বাচনের যে ভদ্রমহিলা যে প্রশ্ন, আরেকজন দর্শক আছেন, দর্শকের ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। আমরা মনে হয় সংযোগটা হারিয়ে ফেলেছি। আচ্ছা দর্শক, তারপর আপনি ফোন আমি করেছেন, শুধু আপনাকে ধন্যবাদ। একটা কথাই বলতেছি যে দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক যে আবহ, এইটা 14 সালের 5ই জানুয়ারির পরের থেকে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। এবং আপনারা জানেন যে 2টা লোক একত্রিত হইতে পারে নাই, 5টা লোক একত্রিত হইতে পারে নাই। সামান্য একটা প্রেস কনফারেন্স করতে গেলে লোকদেরকে ধরে বেঁধে নেওয়া হয়েছে। যেমন খুব এমিনেন্ট জার্নালিস্ট শওকত মাহমুদকে ধরা হয়েছিল, আপনারা জানেন যে কি একটা প্রেস কনফারেন্স করতে গেছে এই জন্য। শফিক রহমানের বইয়ের মোড়ক, শফিক রহমানের বইয়ের মোড়ক এবং ঢাকা সিটি নির্বাচনের কোথায় কোথায় কি অনিয়ম হয়েছিল সেটার একটা প্রামাণ্য দলিল সেই সাংবাদিক সম্মেলনে দেখানোর কথা ছিল। যদি মানে আমি কোনো মানুষ, আমি বলি যে একজনও মারা যায় যদি না যেয়ে থাকে, যে কায়দায় হেফাজতের ওই বসে থাকা মিছিলের উপরে রাত্রে যখন মানুষ
মানে তারা কতটা রাজনীতি সচেতন কিছু মানে 10 বছরের নাবালক থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে অথবা কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে তাসবিহ তাহলিল করতেছে তখন যেইভাবে মানে তাসবিহ তাহলিলের জায়গা নাই, ফুটপাতে চলে আসছে না? নিরীহ জনগোষ্ঠীর উপরে যেইভাবে একটা সশস্ত্র বাহিনী ঝাঁপায় পড়ছে এর তুলনা মোটামুটি কাছাকাছি। আমি অনেক অনুষ্ঠানে বলছি, আবারও বলতেছি, একটা হইল চীনে তিয়েনমিয়েন স্কোয়ারে ওই যে ছাত্রদের আন্দোলনের উপরে দেং জিয়াওপিং এর নির্দেশে নির্বিচারে হত্যা করা হয়েছিল, আর একবার করছিল পরাধীন ভারতে জালিয়ানওয়ালাবাগের মধ্যে কামান ঢুকায়া নিরীহ মানুষের মিছিলের উপরে। আমার কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে তারা কারেক্ট কিনা, রাজনৈতিকভাবে তারা রং কিনা, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তারা ওই বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিক একটা সমাবেশ আপনি পৃথিবীর হাজার হাজার জায়গায় দেখবেন, দিনের পর দিন লোক সমাবেশ করে স্কোয়ারকে আটকায় রাখছে। সেটা ইউক্রেনে যান, টার্কিতে যান, বিভিন্ন জায়গায় মানুষ প্রথমে স্টার্ট করে গরম পানি দিয়ে, তারপরে স্টার্ট করে ফাঁকা গুলি করে, তারপরে কাঁদুনি গ্যাস দিয়ে, তারপর নিচে প্রথম চোটে যেইভাবে। আমি বলছি যে একটা সরকার, ধরেন অনেকেই এই কথাটুকু আমি কাইন্ডলি শেষ করতে দেন, পরে শামসু ভাইকে অনেক টাইম দেন। একটা সরকারের কাছে মানুষ আশা করে, আপনার কাছে আমার একটা এক্সপেকটেশন আছে, একটা সরকারের কাছে নিরস্ত্র জনগণ আশা করে যে সরকার তার প্রতি সহনশীলতার পরিচয় দিবে, এই আশায় করেই তারা আন্দোলনে যায়। আপনি যেইভাবে ধরেন এই সরকার যেভাবে গুলি গোলা এবং এইগুলার উপর ভর করে কাজ করছে, আপনি মনে করেন বিএনপির সময় এই আন্দোলন বন্ধ করা যেত না? অবশ্যই যেত। আমাদের দেশের আন্দোলনের চরিত্রটা আবারও আপনাকে বলে দেই, কেউ আন্দোলন করে কোনো সরকারকে ফেলতে পারেনি, কোনো সরকার। ইভেন এরশাদের আন্দোলনে ছাত্রদের আমরা যত ক্রেডিট দেই তারা ক্রেডিট পাওয়ার যোগ্য, কিন্তু সেদিন যদি জেনারেল নুরুদ্দিন বলতে যায় আমি স্টিল উইথ ইউ, আপনার আন্দোলন চূড়ান্ত সফলতা যাইতো না। সেদিন নুরুদ্দিনকে বলতে হয়েছে যে আই ক্যানট টেক ইট এনিমোর, আমি আপনাকে আর সাপোর্ট করবো না, আর্মি আসতে হয়েছে। শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকারের অনিয়ম নিয়ে আন্দোলন করতেছিলেন আওয়ামী লীগাররা, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন না আসলে কিন্তু হয়ে গেছিল সবকিছুই, মন্ত্রণালয় সহ বাট হয়ে গেছিল, এবং কোনো আন্দোলন করে এটা। কারণ আপনি নিরীহ জনগণ, নিরীহ জনগণ উপর আপনি গুলি করলে এই আন্দোলন, যেমন লোকেরা শেষ একটা কথা, যে এখন যদি আমরা বলি যে চীনে কোনো লোক আন্দোলন করে না, সবাই খুশি, আন্দোলন করবে। তিয়েনমেন স্কোয়ারের ঘটনা থেকে তারা শিক্ষা নিচ্ছে। আন্দোলন তখনই মানুষ সফল হবে যখন সরকার তার নাগরিকের প্রতি সহনশীল থাকে, তখন আন্দোলনটা সফল হয়। হয়তো আপনার কাছে সময়ের অভাবে আর আসা হবে না। জি না, ঠিক আছে, অনেকক্ষণ বলছি। হেফাজতের আন্দোলন সম্পর্কে আমি প্রথমে বলি, উনি যে প্রশ্ন করলেন দর্শকের একটা প্রশ্ন। হ্যাঁ, না আমি বলছি, আমি এই কথাগুলো বলতে হবে, আই হ্যাভ টু রিপ্লাই না। 3 মিনিটে শেষ করব। হেফাজতের আন্দোলন, হেফাজত একটি আন্দোলনের নাম দিয়ে মাদ্রাসার চিটাগাং থেকে এবং সারা বাংলাদেশের কিছু এতিম অসহায় মানে ধর্মবিরু অতি দুধের বাচ্চাদেরকে ঢাকা নিয়ে আসা হয়েছে সরকার বিরোধী আন্দোলন করানোর জন্য। উনি যে এত সুন্দর করে বললেন, ওনার বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি বলছি, বেগম জিয়ার কি ইন্টারেস্ট ছিল? তাহলে বেগম জিয়া বলেছে, ঢাকাবাসীকে প্রতি আহ্বান জানিয়েছে যে ঢাকাবাসী আপনারা হেফাজতের আন্দোলনকে সহযোগিতা করবেন, পানি দিবেন, খাওয়া দিবেন। তার মানে কি? অর্থাৎ খালেদা জিয়া কর্তৃক ধর্মের নামে কিছু উগ্র সন্ত্রাসীকে এখানে লেলিয়ে দেওয়া হয়েছে সরকার উৎখাতের জন্য। কারণ তারা মানুষের বাড়িঘর, রাস্তাঘাট এবং ফুটপাতের আইল্যান্ড পর্যন্ত ভেঙে ফেলছে, এবং তাদের কি তারা কোরআন শরীফ পড়ার জায়গা কি বাসা বাড়ি নেই? ফুটপাতে আসি রাত্রে কোরআন শরীফ পড়া, হোয়াট ডাজ ইট মিন? মানুষের কি জায়গার এত অভাব হয়ে গেছে? আর ওরা রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ, ইভেন কি বায়তুল মোকাররমের মসজিদে আগুন লাগাই দিছে, কার্পেট আগুন জ্বালাই দিছে, অথচ তারা বলে মুসলমান দাবি করে, তারা মানে কোরআন শরীফ পড়ে। অর্থাৎ এইটা হলো বিএনপি সরকার উৎখাতের আন্দোলনের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ইন্ধন দেওয়ার জন্য এই কাজটি করেছে। সুতরাং সরকার যা করার তাই করেছে। তাদের যদি এত ক্ষমতা থাকতো সেদিন তারা সচিবালয় ঘেরাও করি এবং সারা বাংলাদেশে সমস্ত বিশ্বে তারা প্রচার করছে আজকে রাত্রে সরকার উৎখাত হবে হেফাজতের আন্দোলনে।
সুতরাং এটি চ্যালেঞ্জ ছিল যে সন্ত্রাস থেকে ধর্মের নামে যারা সন্ত্রাস করে এবং বিএনপির আশ্রয় ফশ্রয়ে যারা সন্ত্রাস করেছে সেদিন সেই সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা হয়েছে। সুতরাং সন্ত্রাস এবং এই যে হেফাজত এটি একটি সন্ত্রাসী সংগঠন, খালেদা জিয়ার আশ্রয় ফশ্রয়ে বড় হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে 5 জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগ বলেছে যে আগামী 5 তারিখ গণতন্ত্র রক্ষা দিবস। ডেফিনেটলি এটা গণতন্ত্র রক্ষা দিবস, কারণ যে যদি বিএনপি মনে করে যে এটি একটি অসাংবিধানিক নির্বাচন আমরা মানি না, ওকে দেশবাসীর কাছে সাক্ষী রেখে তারা বলতে পারতো যে ঠিক আছে আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, এবং তারা আমাদেরকে নির্বাচনে না নিয়ে কোনো প্রক্রিয়াকে না মেনে তারা একক নির্বাচন করছে, আমরা এই নির্বাচন বর্জন করলাম। গণতন্ত্রের সাথে বাংলাদেশের সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত বিবেককে সাক্ষী রাখলাম। কিন্তু না, তারা সেটা করে নাই। তারা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তারা সমস্ত মানুষ বাংলাদেশের সমস্ত জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে, যাকে যেখানে পেরেছে সেখানে আটকিয়েছে। তারা ব্যালট পেপার বহনকারী গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা প্রিসাইডিং অফিসারের মতো পুলিং অফিসারকে গুলি করে প্রকাশ্যে দিবালোকে খুন করেছে, এবং ভোট কেন্দ্রের 550 স্কুল, যেগুলো সরকারি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় যেখানে সেন্টার ছিল, 550 স্কুলকে পুড়িয়ে দিয়েছে। এবং তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে কোনো মুহূর্ত, যে কোনো ক্ষমতা প্রয়োগ করে, যে কোনো শক্তির বিনিময়ে তারা এই নির্বাচনকে প্রতিহত করবে। কিন্তু তারা সেদিন পারে না বিদায় আজকে তারা বলছে আমি একটু শেষ কথাটা বলি। হেফাজতের কথা উনি বলছে যে এটা একটা ধর্মীয় উগ্রবাদী জঙ্গি সংগঠন, অথচ ওই সময় মানে ধর্মের নামে যারা ওই সময় এই প্রধানমন্ত্রী হেফাজতের চাপের ঠেলায় বলে যে বাংলাদেশ এখন থেকে চলবে মদিনা সনদ অনুযায়ী। তো মদিনা সনদ অনুযায়ী যদি চলে, মদিনা সনদ যদি অনুযায়ী চলে, তাইলে তো আপনার সংবিধানের সাথে আর আপনি থাকলেন না। আপনি একদিকে বলতেছেন আপনি ধর্মনিরপেক্ষ, আবার যখন সুবিধা তখন মদিনা সনদের 2 নম্বর হইতেছে। আমার কথাটা আপনার সঙ্গে আমি কথা বলি নাই শামসু ভাই, আপনি আমার কথাটা বলতে দেন। আপনারটা 30 সেকেন্ড। লাস্ট কথাটা হইতেছে যে আপনার ওই যে উনি বলছে যে এই নির্বাচনের সময় আমরা গণতন্ত্র এইগুলা করছি, তা গণতন্ত্র যদি মানে হয়, ওই যে মহিলা যে প্রশ্ন করছে, গণতন্ত্রের মানে যদি হয় 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, গণতন্ত্রের মানে যদি হয় সমাবেশ করতে দিব না, গণতন্ত্রের মানে যদি হয় বিরোধী দলকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিব, তাইলে ওনারা একটা গণতন্ত্র অবশ্যই রক্ষা করতেছে। আর যদি নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছাড়া একটা জাতীয় নির্বাচন যদি হয়, সেইটা গণতন্ত্র হত্যারই নামান্তর। এবং আমরা জাস্টিফাইবলি 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করব। কিন্তু আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলছে, এর আগেও বলছে, কারণ আগুন দেয় কারা, একটা মজার ব্যাপার। ও লাস্ট কথাটা, লাস্ট এইটা যে 500 স্কুল পুড়ছে, হাজার হাজার মানুষ নাকি মেরে ফেলছে বিএনপি গুলি করে প্রিসাইডিং অফিসার। আজ পর্যন্ত এই 2 বছরে আজ পর্যন্ত একটা স্কুল পোড়ানোর কোনো মামলা নেই। কারা পোড়াইলো এই স্কুল? আব্দুল লতিফ সম্রাট, আপনি স্টুডিওতে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। জনাব শামসুদ্দিন আজাদ, আপনাকেও স্টুডিওতে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ। দর্শক, আপনারাও নিশ্চয়ই শীতের রাতে জেগে থেকে টাইম পলিটিক্স উপভোগ করছিলেন। জনাব শামসুদ্দিন আজাদ যেটা বললেন যে 5 জানুয়ারি নির্বাচনের আগে প্রেক্ষাপট তুলতে গিয়ে তিনি বলেছিলেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বানচাল করতে চেয়েছিলেন, সেদিন নির্বিচারে মানুষজনকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলেন এবং প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অনেকের উপর আক্রমণ হয়েছে, সে কথাটা তিনি বলেছেন। সেই জন্য এটা যে 5 জানুয়ারি হচ্ছে সেটা হলো গণতন্ত্র রক্ষার দিবস হিসেবে আওয়ামী লীগ সেটা পালন করবে। জনাব আব্দুল লতিফ সম্রাট যেটা বলেছেন যে সেদিন যেই শামসুদ্দিন আজাদ যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের একটার মামলাও এ পর্যন্ত হয় নাই। সুতরাং বিএনপি যে গণতন্ত্র রক্ষার কথা যে বলেছিল, গণতন্ত্রের যে দাবি জানাইছিল সেটা হয়তো অব্যাহত থাকবে, তার কথায় সেটি ফুটে উঠেছেন। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।